চলো শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে ময়মনসিংহ বোর্ড 2026 আসে একটি কোয়েশ্চেন করাবো 226 পরিমিতি চ্যাপ্টারের, অর্থাৎ চ্যাপ্টার 16 এর আর কি। তো চলো শুরুতে কি বলছে দেখি। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 6√3 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো চলো আমরা জানি একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় এবং তার ক্ষেত্রফল কি, সেই সূত্রটা ব্যবহার করে আমরা বের করে ফেলবো। ক প্রশ্ন হতে প্রশ্ন হতে সমবাহু ত্রিভুজের উচ্চতা এখন ত্রিভুজের উচ্চতার সাথে বাহুর দৈর্ঘ্যের একটা সম্পর্ক ব্যবহার করে আমরা আগে বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে, তারপর বাহুর দৈর্ঘ্য দিয়ে আমাদের ক্ষেত্রফল বের করতে তো পারবোই, তাই না? তো চলো আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং বাহুর দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্কটা সেটা তোমাদেরকে একটু বুঝাই। আচ্ছা, সমবাহু ত্রিভুজের সাথে উচ্চতার যে সম্পর্কটা সেটা হচ্ছে √3/2 a ইকুয়ালস টু কি h h বা উচ্চতা আর কি। তাহলে আমরা বলবো কি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে আমরা এই সম্পর্কটা পাই। কেমন? আচ্ছা, এই সম্পর্কটা কিভাবে আসে চলো আমি সেটাও তোমাদেরকে একটু দেখাই ছোট করে। ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, মানে এর প্রত্যেকটা বাহু সমান সমান এ। তো উচ্চতা মানে তো এটা না, তাহলে এই বাহুটাও এ, এই বাহুটাও এ, এই বাহুটাও এ। আর যেহেতু তুমি উচ্চতা মানে হচ্ছে এটা সমবাহু ত্রিভুজের, যখন তুমি বিপরীত শীর্ষ থেকে ভূমি পর্যন্ত লম্ব নেবে সেটা কিন্তু মধ্যবিন্দুতে ছেদ করবে, এই বাহুটাকে মধ্যবিন্দুতে ছেদ করবে। দ্যাট মিনস এইটুকু হচ্ছে হাফ অফ এ, তাহলে এটা এইচ এবং এটুকু হচ্ছে হাফ অফ এ। আর যেহেতু এটা লম্ব তখন এটা হয় 90 ডিগ্রি। কেমন? আমি a/2 দিচ্ছি, এটা হয় 90 ডিগ্রি। তখন তোমরা পিথাগোরাসের উপপাদ্য খাটাইতে পারো, এটা স্কোয়ার ইকুয়ালস টু এটা যোগ এটার স্কোয়ার, হ্যাঁ, এটার স্কোয়ার যোগ এটার স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 4 স্কোয়ার করে দিচ্ছি আর কি, মানে a/2 ছিল না, এটাকে স্কোয়ার বাই 4। দেন তোমরা যদি এটাকে মডিফাই করে এইচ আনো তখন এটা আসবে। কেমন? তো চলো আমরা এখান থেকে এর বেলটা বের করি। √3/2 ইকুয়ালস টু 6√3 ওয়ে পাশ থেকে, আচ্ছা কিন্তু এস ওয়ে পাশ থেকে √3 কাটা চলে যায়, থাকে হচ্ছে কি a/2 ইকুয়ালস টু 6, হ্যাঁ, দেন a ইকুয়ালস টু 12। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়ালস টু √3/4 স্কোয়ার তথা √3/4 ইন্টু 12 স্কোয়ার। দেন এটাকে সুন্দর করে কাটাকাটি করে লেখার জন্য তোমরা চাইলে এটাকে 12x12 লিখতে পারো, যার ফলে তুমি এটা কেটে ফেলতে পারবে। 3×4 = 3 আর 3×12 = 36। তাহলে 36√3। এবার তোমরা এটা তোমাদের মতো করে ক্যালকুলেশন করে নিও। হ্যাঁ, আমি হ্যান্ড ক্যালকুলেশন করার জন্য এভাবে করছি। তাহলে অ্যান্সার এটা ছিল আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল। এখানে এটার মধ্যে জানার কি ছিল যে উচ্চতার সাথে বাহুর সম্পর্ক, এটা জানার মাধ্যমে তোমরা বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে, দেন বাহুর দৈর্ঘ্য ব্যবহার করে ক্ষেত্রফল বের করতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছ। চলো খ নম্বর কোয়েশ্চেনটা দেখি। খতে কি বলা হচ্ছে, চিত্র 1 হতে অপর কর্ণ বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করে। দেখো এটা কিন্তু একটা সামান্তরিক, হ্যাঁ, এটা সামান্তরিক, তোমার চিত্রের ভিতরে লিখে আছে এবং এসি হচ্ছে ছোট কর্ণ, এসি কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে, আমাদের অপর কর্ণটা লাগবে। কেমন? তো চলো আমরা সেটা শুরু করি। তো দেখো খটা করার অনেকগুলো পদ্ধতি আছে, আমি বেসিক্স একটা পদ্ধতি তোমাদেরকে বোঝাবো। এখানে কিন্তু আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, তোমরা যেটা হায়ার ম্যাথে পড়েছো সেটা ব্যবহার করে করতে পারতো, আমরা ওইটা করবো না যেহেতু এটা হায়ার ম্যাথের অংশ। আমরা হচ্ছে অ্যাজ সিম্পল এস একদম সহজ একটা সিস্টেম ব্যবহার করে করবো। সেটা হচ্ছে এখান থেকে আমরা উচ্চতাটা ব্যবহার করি। দেখো এটা যদি কর্ণ হয়, আমি যদি কোনোভাবে এটাকে এই পর্যন্ত নিতে পারি, ধরো এই যে এটার উপর লম্ব রাখলাম, তখন কিন্তু এটা ধরো পর্যন্ত বর্ধিত হয়েছে, হ্যাঁ, বিইডি যেটা, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ।
তো তোমার কাছে যদি এই উচ্চতাটা থাকে এবং এই অংশটাকে যদি এক্স ধরো, এই এক্সটা থাকলে এক্স প্লাস 16 এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে উচ্চতা। তখন কিন্তু পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে তুমি বিডি বের করতে পারবা। তো সেটার জন্য তোমাকে এই যে এক্স ধরছো, এই এক্স এবং এই এইচ, এই দুইটা পার্ট বের করতে হবে। এবার জেনে রাখো সামান্তরিকের বেলা তুমি যখন লম্ব আঁকার জন্য এদিকে যতটুকু বর্ধিত করছো, এখানে যদি লম্ব আঁকো ঠিক অতটুকু এই দিকেও থাকে। অর্থাৎ আমি বলতে চাইছি এটাও এক্স, যদি আমাদের এটা চিত্রটা অতটা সূক্ষ্ম হয় না দেখে এই জায়গাটা একটু ছোটো মনে হচ্ছে, এটা একটু বড় মনে হচ্ছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটাও এক্স, এটাও এক্স, তাহলে এটা এইচ। তো এবার আমরা সূত্রখাটে এইচ এবং এক্সের ভ্যালু বের করবো, দেন আমরা পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করে বের করে ফেলবো। তো দেখো আমি এখান থেকে শুরু করতেছি। আমরা এইখানে প্রথম যে সূত্রটা খাটাবো, যেহেতু একটা লম্ব, এখানে আমরা লিখতে পারবো এইচ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু ট্যান স্কোয়ার, তাই না? একটা প্রথম সূত্রই খাটাতে পারবো। এটার নাম দিলাম হচ্ছে এফ। তাহলে আমরা বলতে পারি এফ বি সমকোণী ত্রিভুজ হতে। তো চিত্রটাকে তোমরা এখানে একটা পুনরায় এঁকে নেবে। আচ্ছা, চিত্রটা তো উপরের চিত্র উদ্দীপকের চিত্রের মতো তো আর হবে না, একটু করে তো অঙ্কন করতে হবে, সেই জন্য তোমরা এখানে একটু পুনরায় অঙ্কন করে নেবে, তাহলে আরও ব্যাপারটা সুন্দর হয়ে যায়। এটা ছিল এ বি সি ডি, দেন আমরা যে পুনরায় অঙ্কন কর্ণটা দেওয়া ছিল এসি, আমাদের লাগতো এই বিডি কর্ণটা। হ্যাঁ, বিডি কর্ণটার জন্য আমরা এইভাবে একটু লম্ব অঙ্কন করতে গিয়া এই যে এক্স পর্যন্ত বর্ধিত করলাম, এক সেন্টিমিটার, সি থেকে 1 সেন্টিমিটার বর্ধিত করলাম ধরো এফ পর্যন্ত, ই পর্যন্ত, আর এইদিকে ডি থেকে 1 সেন্টিমিটার দূরে একটা উচ্চতা লম্ব আসলো এ এফ, কেমন? তাহলে এগুলো হচ্ছে 90 ডিগ্রি করে। এখন আমরা লিখব এগুলো 10 ছিল, এটা ছিল হচ্ছে 16, আর এই ছোটো কর্ণটা ছিল 12। হ্যাঁ, তাহলে আমরা লিখব চিত্রে এ এফ ডি সমকোণী ত্রিভুজ হতে, আমরা আমাদের ফার্স্ট ইকুয়েশনটা পেয়ে যাব। এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এক্স, এটা এক্স, এটা এইচ। তাইলে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু ট্যান স্কোয়ার, সমকোণী ত্রিভুজের ভূমি, লম্ব আর উচ্চতা। তাহলে এটাকে একটা ইকুয়েশন দাও 1 নং। হ্যাঁ, ফাইন। আবার দেখো, এখন আমরা এই চিত্রটা ব্যবহার করে করব। আচ্ছা, আবার দেখো আমরা আরও একটা ত্রিভুজ পাচ্ছি এখানে, সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা, এই চিত্রটা আর ওই চিত্রটা তো এখন সেম, এটা ব্যবহার করে ফেলে। দেখো এএফ সি একটা সমকোণী ত্রিভুজ আছে, যেহেতু এটাও লম্ব, তাহলে আবার এএফ সি সমকোণী ত্রিভুজ হতে এখন কিন্তু এটা লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা। তো দেখো আমাদের কিন্তু ডি এবং সি পর্যন্ত ছিল 16 মিটার, তো যেহেতু ডিএফ বলছে এক্স মিটার, তাহলে এফ সি হবে 16 মাইনাস এক্স। তাইলে আমরা লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস 16 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু, কর্ণটা কত ছিল? এটাই তো অতিভুজ, এখন এই কর্ণটা ছিল 12 স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার। এ এফ সি, এসি হচ্ছে এখানে অতিভুজ, এফ হচ্ছে লম্ব এবং ভূমি হচ্ছে এফ সি। তো তুমি ডি সি ছিল 16 মিটার, হ্যাঁ 16 সেন্টিমিটার, এখান থেকে এক্স বাদ যাবে না, তুমি তো এক্সকে কাউন্ট করতেছো না, তুমি নিচ্ছ সি এফ, তো সেই অনুযায়ী এক্স মাইনাস সি। ঠিক আছে, দেন তোমরা এটাকে একটু মডিফাই করলে কি পাবা দেখো, এইচ স্কোয়ার প্লাস 16 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 16 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 12 স্কোয়ার। আচ্ছা, একসাথে কাজ করবো, এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে লেখা যায় 256 মাইনাস এখানে লেখা যায় 32 এক্স ইকুয়ালস টু এখানে লেখা যায় 144 স্কোয়ার করলে। হ্যাঁ, এগুলো তো ক্যালকুলেশন বোঝো। এটার ভ্যালু দেখো তোমরা 1 নঙে পাইছিলে 100, হ্যাঁ 100, এইচ স্কোয়ার আর এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 100। তো বসাই দাও 100 প্লাস 256 মাইনাস 32 এক্স ইকুয়ালস টু 144। তাহলে এই এখানে ক্ষয় কত, 356 ওই পক্ষে বিয়োগ করে দিবা, তাহলে মাইনাসের 32 এক্স ইকুয়ালস টু এখানে থাকবে দেখো মাইনাসের 212, হ্যাঁ 212 থাকবে, এবং এক্স ইকুয়ালস টু তোমরা পেয়ে যাবে, যদি ভাগ দাও তাহলে এক্স ইকুয়ালস টু পাবা। সুতরাং আচ্ছা আমি করে লিখি, মাইনাসের
212 ডিভাইড বাই -32 এবং সেটা আসবে 6.625। এটা ছিল আমাদের এক্সের ভ্যালু। এবার এই এক্সের ভ্যালুটা যদি আমরা 1 নঙে বসাই দিই আমরা এইচের ভ্যালু বা এইচ স্কোয়ার ভ্যালু পেয়ে যাব না? অবশ্যই। তো তাহলে আমরা করি কি, এক্সের মান 1 নঙে বসাই দিই। বসিয়ে এক্সের মান যদি 1 নঙে বসাও তাহলে পাবো কি 6.625 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার। সূত্র 1 নংটা ছিল এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার। আমি এক্সের ভ্যালুটা বসাই দিয়েছি। তাহলে এইচ স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার মাইনাস 6.625 স্কোয়ার আসবে এবং ফলাফলটা আসবে, আমরা এইচ স্কোয়ারে রাখবো, আমাদের সরাসরি এইচ স্কোয়ারে ব্যবহার হবে, তো আমরা এটাকে মানে এইচের ভ্যালু আর বের করার দরকার নেই, সরাসরি এইচ স্কোয়ার রেখে দিব। তো এইচ স্কোয়ারের ভ্যালু আসতেছে 56.1094, এটা আসতেছে এইচ স্কোয়ারের ভ্যালু। এবার চলো আমরা যেটা চাচ্ছিলাম, আমরা কোনটা চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম হচ্ছে বিডি কর্ণ। তো বিডি কর্ণটা যেই সমকোণী ত্রিভুজটা তৈরি করছে সেটা কি, বিডিই। বিডিই বা বিইডি যেভাবেই বলো, এটাতে এইচ এটা এবং ভূমি হচ্ছে এটা এবং অতিভুজ হচ্ছে বিডি। তো আমরা বলবো সমকোণী ত্রিভুজ বিইডি হতে তুমি লিখবা কি, এটা আমি হচ্ছে আগে ইয়াটা হচ্ছে ত্রিভুজের সাপেক্ষে লিখি নেই, তারপর ভ্যালুর সাপেক্ষে লিখব। বিডি স্কোয়ার ইকুয়ালস টু বি ই স্কোয়ার প্লাস আমরা পাবো অর্থাৎ ডিই স্কোয়ার। এখন দেখো বিডি তো তুমি বেরই করবা, বাকিগুলোর ভ্যালু বসাতে হবে। তো বি কি, এইচ স্কোয়ার না, বসাও এইচ স্কোয়ার প্লাস ডিই কি, ডিইটা অ্যাকচুয়ালি কি দেখো তো, তুমি জানো ডি থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে 16 মিটার, এটা বাহুর দৈর্ঘ্য, সাথে এক্স যোগ হচ্ছে না, তাইলে এখানে হবে 16 প্লাস এক্স হোল স্কোয়ার না, তাই না? আচ্ছা, এবার তোমরা ভ্যালুগুলো বসাই দাও, বা বিডি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার ভ্যালু ছিল 56.0994, হ্যাঁ, আর এখানে হবে 16 প্লাস 6.625, তাই না, উপরে স্কোয়ার। তো এই বিডি স্কোয়ার সমান যদি তুমি এখানে এই সম্পূর্ণ ক্যালকুলেশন করো, এখানে আসবে 568 এবং তুমি যদি রোড করে দাও বিডিটা চলে আসবে, অর্থাৎ অপর কোণাটা চলে আসবে। এইটা আসবে সামথিং 23.8 অর্থাৎ 23.833। এটা কি সেন্টিমিটারে ছিল সবগুলা? হ্যাঁ, সিএম ছিল, তাহলে এটা হবে সেন্টিমিটার। সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য 23.833 সেন্টিমিটার, অ্যান্সার। এবার গতে কি বলছে চলো একটু দেখি। গত বলা হয়েছে চিত্র 2তে বর্গক্ষেত্রটি দ্বারা অনধিকৃত অংশ, এটা একটা বর্গ, হ্যাঁ, আমার চিত্র দেখে বর্গ না লাগলেও এটা একটা বর্গ, তো আমি হ্যাঁ হাতে আঁকছি, তোমরা হচ্ছে জ্যামিতি বক্স ব্যবহার করে আঁকবা, তখন তোমাদেরটা সুন্দর হবে। চিত্র 2 এ বর্গক্ষেত্রটি দ্বারা অনধিকৃত অংশে প্রতি বর্গমিটারে 10 টাকা দরে ঘাস লাগাতে মোট কত খরচ হবে? তাহলে আগে তোমার অনধিকৃত অংশের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে তারপর হিসাব করতে হবে 1 বর্গমিটারে 10 টাকা, ওই যে ক্ষেত্রফলটা আসছে সেই বর্গমিটারে কত টাকা, বুঝতে পারছো? তো অনধিকৃত অংশটা আসলে কি, অনধিকৃত অংশটা হচ্ছে যেটা বর্গের ভিতরে না, এই অংশটাকে মিনিং করতেছে, কেমন? তো আমরা করবো কি, এখান থেকে যেহেতু এখানে শুধু বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা যে তোমরা জেনে রাখো বর্গের কর্ণ দৈর্ঘ্য হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণর দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের ব্যাস। কথাটা কি বললাম? বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্যই হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ আছে মানে এটার ক্ষেত্রফলও আছে। তো চলো আমরা শুরুটা করি একটু করে, তারপর আস্তে ধীরে বাকিটাও বুঝবা। গ, আমরা জানি বেশ,
সুতরাং বৃত্তের ব্যাস তো তাহলে আমরা পেয়ে গেছি, বৃত্তের ব্যাস 2r ইকুয়ালস টু কত, উদ্দীপকের আচ্ছা এখানে বৃত্তের নামটা বলে তো, EFGH বৃত্তের ব্যাস, EFGH বৃত্তের ব্যাস, এটা তো EFGH বৃত্তের ব্যাস, তাহলে কত 54, তাহলে আর ব্যাসার্ধ ইকুয়ালস টু কত 25 আর 27, হ্যাঁ 27 সেন্টিমিটার হবে, দেখছি তো সেন্টিমিটার হবে মনে হয়। আচ্ছা যেটাই হোক এককটা তোমরা মিটার হলে মিটার বা সেন্টিমিটার হলে সেন্টিমিটার দেবে। আচ্ছা হয়তো মিটার হবে, যেহেতু বর্গমিটার আছে সেটা মিটারই আছে, ধরো 27 মিটার আছে, সেটা মিটারই হবে হয়তো। তাহলে এটা আর হচ্ছে, তাহলে আমরা বৃত্তটার ক্ষেত্রফল বের করে ফেলি। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল ইকুয়ালস টু 2π27 স্কোয়ার, 2π আর স্কোয়ার না, তো সেই হিসেবে 27 স্কোয়ার। আমি এরকমভাবে রাখতেছি, ক্যালকুলেশনটা একসাথে করব। এবার আমরা করব কি, যেহেতু বৃত্তের ক্ষেত্রফলটা পাইছি, এবার পাশাপাশি বর্গের ক্ষেত্রফলটাও বের করব। বের করে বৃত্তের ক্ষেত্রফলটা থেকে যদি বর্গের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তখন আমাদের এই কালো অংশগুলা যেগুলো অনধিকৃত অংশ সেগুলোর ক্ষেত্রফলটা চলে আসবে। এখন বর্গের ক্ষেত্রফল বের করতে তো আমাদের বর্গের বাহুর দৈর্ঘ্য জানা লাগবে, তাই না? এখন বর্গের বাহুর দৈর্ঘ্যের সাথে বর্গের কর্ণেরও একটা রিলেশন আছে, সেটার মাধ্যমে বর্গের বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য ইকুয়ালস, আচ্ছা এখানে লিখবা, আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে কর্ণদৈর্ঘ্য হচ্ছে √2a। তাহলে এইটা সমান, শর্ত মতো লেখবা, এটা সমান হচ্ছে 54, তার মধ্যে √2a ইকুয়ালস টু 54, তাহলে a ইকুয়ালস টু হবে 54/√2। তো দেখো এটাকে যদি তুমি কাটো আসবে 27√2, কারণ তুমি এখানে লিখতে পারো 2 × 27, আর 2কে কাটলে √2, তাহলে থাকতেছে 27√2। তুমি তোমার মতো ক্যালকুলেশন করনি, আমি তো আমার মতো করে বুঝিয়ে দিলাম, তোমরা হয়তো পয়েন্টে নিয়ে আসবা, আমি পয়েন্টে হ্যান্ড ক্যালকুলেশন করতেছি দিকে এভাবে রাখতেছি। আচ্ছা এটা হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য, তো এখন তো বর্গের ক্ষেত্রফলটাও বের করা যাবে, তাই না? তো চলো বর্গের ক্ষেত্রফলটাও বের করে ফেলি। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু 27√2 এটার উপর স্কোয়ার, হ্যাঁ, তাহলে 2 × 27 স্কোয়ার। তো এখন আমরা করব, অনধিকৃত অংশের ক্ষেত্রফল বের করব। সেটা কিভাবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিব বৃত্তের ক্ষেত্রফল থেকে, অনধিকৃত অংশের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রটি দ্বারা অনধিকৃত অংশের ক্ষেত্রফল, এটা দিতে হবে, বর্গক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশের ক্ষেত্রফল ইকুয়ালস টু 2π27 স্কোয়ার, সেইখান থেকে বিয়োগ যাবে 2 × 27 স্কোয়ার। আচ্ছা তোমরা কি এটা বোঝো না কীভাবে 2 × 27 স্কোয়ার হলো, স্কোয়ারটা 27-এর উপরে দিচ্ছি, √2-এর উপরে দিচ্ছি, সেখান থেকে 2 চলে আসছে। তো এখন তোমরা ওই পাশ থেকে যেটা কমন যায় সেটা হচ্ছে 27 স্কোয়ার, আর 2π থেকে বাদ যায় 2। এবার এই ক্যালকুলেশনটা আমি করে একদম বসিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের কি বলে, অনধিকৃত অংশের ক্ষেত্রফল চলে আসবে, তাই না? আচ্ছা আমি এটা বসাবো, তার আগে আমরা হচ্ছে এখন আমরা ওই অনধিকৃত অংশ গাছ লাগাতে কত খরচ হবে সেটাও বের করে ফেলি। তো আমাকে বলছে 1 বর্গমিটার খরচ হয় 10 টাকা, সুতরাং এত বর্গমিটারে কত খরচ হবে সেটা আমি হিসাব করতে হবে। বর্গমিটার, আবার 1 বর্গমিটারে খরচ হয়, হ্যাঁ কত টাকা, আবার গাছ লাগাতে শব্দটা লিখিনি, গাছ লাগাতে 1 বর্গমিটার খরচ হয় 10 টাকা, সুতরাং আচ্ছা এবার ক্যালকুলেশন করে এখানে বসাই দেবে, তো বর্গমিটার খরচ হয়, এখন আমি ক্যালকুলেশনটা করে একদম বসাই দিচ্ছি। তো দেখো এখানে এটার ফলাফল আসছে 3122.4421। এখানে তাহলে এত বর্গমিটারে খরচ হবে, এটা ইন্টু এটা 10 দ্বারা যদি গুণ করে, অর্থাৎ দশমিকটা জাস্ট একবার পিছনে চলে যাবে, অর্থাৎ 3122
4.421 এত টাকা। আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পেরেছি। ম্যাথটা খুব সহজ ছিল ম্যাথটা।